হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে সিকিউ সলভ ক্লাসের লেকচার মানে তোমরা সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে চলতরিৎ। চলতরিতের উপরে আমরা একটা সিকিউ সলভ করব। আসো দেখি সিকিউটা কি রয়েছে। একটা সার্কিট রয়েছে, বিভিন্ন মানে রোধ রয়েছে এবং সার্কিটের যে রোধগুলো সেগুলোকে মিশ্র সময়ে তোমার সংযুক্ত রয়েছে। এখানে একটা তড়িৎ কোষ রয়েছে, তড়িৎ কোষের বিভব হচ্ছে 6 ভোল্ট। এই কোশ্চেনটা অর্থাৎ সিকিউটা আসছে হলো ময়মনসিংহ বোর্ড 2021 সালে। ঠিক আছে, আমরা সিকিউরিটার কোশ্চেন গুলো দেখি এবং সলভ করার ট্রাই করি। সবাই দেখো যে ক নম্বরে কি বলতেছে, অর্ধপরিবাহী কাকে বলে। দেখো অর্ধ মানে কি, মাঝামাঝি। অর্ধ মানে মাঝামাঝি, ঠিক আছে, অর্ধ মানে মাঝামাঝি। দেখো এ আর দুই হচ্ছে তোমার, দেখো এ একটা প্রান্ত, বি একটা প্রান্ত, এর মাঝামাঝি আমরা একটা প্রান্ত পেলাম সি। তাহলে এ প্রান্ত যদি আমরা পরিবাহী দিই, পরিবাহী, আর বি প্রান্ত হচ্ছে অপরিবাহী, আর সি দিলাম হচ্ছে অর্ধ পরিবাহী। দেখো যে সকল পদার্থ তোমার, যে সকল মৌল, যে সকল তোমার পরিবাহী, এই তো না, যে পরিবাহী তো বলা যায় না, যে সকল পদার্থ বা মৌল সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ যে সকল পদার্থের তড়িৎ ধারণ ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, তাকে হচ্ছে আমরা কি বলতেছি, অর্ধ পরিবাহী। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি সংজ্ঞাটা। যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, তাকে আমরা কি বলতেছি, যে অর্ধ পরিবাহী। আশা করি সংজ্ঞাটা বুঝতে পারছো। তোমরা বুঝতে পারছো। এরপরে আসো নম্বরে খ নম্বরে কি বলতেছে, তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, আমরা খ নম্বরে যে পার্থক্য গুলো লিখবো হচ্ছে পয়েন্ট লিখবো। ঠিক আছে, আমরা মাঝখানে ডিভাইডার দিব, তারপরে হচ্ছে এক পাশে দিব হচ্ছে ডিভাইডার দিয়ে দিলাম, তারপরে এই পাশে দিলাম হচ্ছে তড়িৎচালক শক্তি, দিলাম হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, এই পাশে দিলাম তড়িৎচালক শক্তি, এই পাশে দিলাম হচ্ছে বিভব শক্তি। এখন আমরা কি দেবো, পার্থক্য যদি চাই, যে দেখা যাচ্ছে ডিফারেন্সিয়েট করতে বলো, সেই ক্ষেত্রে আমরা কি প্রথম পয়েন্ট হবে হচ্ছে দুইটা যে টপিক রয়েছে, আলাদা আলাদা টপিক, সেই টপিকের হচ্ছে সংজ্ঞা দিতে হবে। দেখা যাচ্ছে তড়িৎচালক শক্তি কাকে বলে, তুমি সংজ্ঞাটা দিলে, বিভব শক্তি কাকে বলে সেই সংজ্ঞাটা তুমি দিলে। দেখ তড়িৎচালক শক্তি আমরা কাকে বলতেছি, দেখো তড়িৎচালক শক্তি, আমি একটা সার্কিট আঁকি। দেখো একটা সার্কিট, দেখো এটা সার্কিট। ঠিক আছে, যখন একক ধনাত্মক আধান এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার বিভব পার্থক্য, অর্থাৎ দুই প্রান্তিক বিভবের যে পার্থক্য, সেটা হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, যখন কোন একটি বিন্দু থেকে একক ধনাত্মক আধান অন্য কোন বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটা হচ্ছে বিভব পার্থক্য। আর সার্কিটের অর্থাৎ তড়িৎ বর্তনীর একটা বিন্দু থেকে পুরো সার্কিটটা ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। একক ধনাত্মক আধানকে কোন সার্কিটে কোন একটা বিন্দু থেকে তড়িৎ কোষ সহ অর্থাৎ পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটা হচ্ছে আমার তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল। অর্থাৎ এই বিন্দু থেকে ঘুরে এই কোষ সহ আবার এই বিন্দু থেকে ফিরে আসে, অর্থাৎ এই বিন্দু থেকে যাত্রা শুরু করে একক ধনাত্মক আধান যদি আবার এই বিন্দুতে ফিরে আসে, পুরো বর্তনী তোমার ঘুরে, সেই ক্ষেত্রে তোমার কি হবে, সেটা হবে তড়িৎচালক শক্তি। আশা করি বুঝতে পারছো। এক নম্বর পয়েন্টে আমরা কি দেব, দুইটার সংজ্ঞা দিব, যে তড়িৎচালক শক্তি কাকে বলে আর বিভব পার্থক্য কাকে বলে, একটা একটা করে আমরা কি দেবো, সংজ্ঞা দিব। তাহলে কি হবে, এক নম্বর পয়েন্টটা কিন্তু আমার ক্লোজ হয়ে গেল। এরপরে আসো 2 নম্বর পয়েন্ট। তোমরা ট্রাই করবে তোমার পয়েন্টার যেহেতু 2 মার্ক, দিলেও 2 মার্ক দিয়ে দিবে। এরপরে হচ্ছে আমাদের দেখতে হবে যে একটা রাশি আরেকটা রাশির উপর নির্ভরশীল কিনা, বা একটা টপিক আরেকটা টপিকের সাথে রিলেটেড কিনা, সেটা আমাদের দেখতে হবে। আমরা জানি যে তড়িৎচালক শক্তি তোমার রোদের উপর নির্ভর করে না, আর বিভব শক্তি রোদের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে দিয়ে দিলে 2 নম্বর পয়েন্টে যে তড়িৎচালক শক্তি রোদের উপর নির্ভর করে না, আর ওই পাশে 2 নম্বর পয়েন্টে হবে বিভব শক্তি রোদের উপর নির্ভর করে। খ নম্বর ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, খ নম্বর কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসো গ নম্বরে কি বলতেছে আমরা দেখি। গ নম্বরে বলতেছে যে যদি R1 রোধের তারের ব্যাসার্ধ
0.1 মিলিমিটার এবং আপেক্ষিক রোধ 1.7 গুণ 10⁻⁸ ওহম মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত? দেখো এটা তার, এর ভিতরে রোধ আছে তোমার R1 হচ্ছে 100 ওহম, এটার ব্যাসার্ধ ছোটদের R সমান 0.1 মিলিমিটার দেওয়া আছে, আর আপেক্ষিক রোধ কি আমরা রোধ আর প্রকাশ করে হচ্ছে 1.7 গুণ 10⁻⁸ ওহম মিটার। এই তিনটা ডাটা আমাদের দেওয়া আছে। এখন এই ডাটার গরম প্রশ্ন সলভ করার ক্ষেত্রে, অর্থাৎ শিখো তুমি যখন গ খ সলভ করবা, তখন সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, যে আমাদের দেখতে হবে যে কি কি ডাটা দেওয়া আছে, ডাটার ভিত্তি করে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। আমরা এই সূত্র জানি না যে আর সমান রো এল বাই এ। দেখো আর সমান রো এল বাই এ। আমি আগে একটা কথা বলে রাখি যে তারটা কিন্তু বৃত্তাকার, ঠিক আছে? ওই বৃত্তাকার যেহেতু হবে, সেই ক্ষেত্রে আমাদের যদি বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমাদের ইউজ করতে হবে তারের ক্ষেত্রফলের ক্ষেত্রে, ঠিক আছে? তারের ক্ষেত্রফলই হবে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলই হবে তারের ক্ষেত্রফল। এখন রো জানি, আর জানি, আর এ সমান পাই আর স্কয়ার। আমরা এই আরটাও জানি, আর জানা মানে হচ্ছে এ জানা, তাহলে আমরা এটাও জানি। এখন আমাদের বার করতে হবে এল। তাহলে দেখো এল সমান আর এ বাই রো। এটা কি বুঝছো? এখন দেখো আমরা এটা মুছে দিলাম, শুধু জাস্ট এটা থাকলে যে আমাদের কি বার করতে হবে। এখন আমি ডাটাগুলো লিখি যে আর সমান 100 ওহম, ছোটদের আর সমান 0.1 মিলিমিটার। আমরা কি জানি? আমরা জানি হলো 1000 মিলিমিটার সমান 1 মিটার। আমরা জানি 1000 মিলিমিটার সমান 1 মিটার। তাহলে 0.1 মিলিমিটার সমান কত হবে? মিলিমিটার সমান 0.1 বাই 1000, 0.1 বাই 1000 মিটার, অর্থাৎ 10⁻⁴ মিটার। এটা কি বুঝছো? 10⁻⁴ মিটার কিভাবে আসছে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা এখানে রো দেওয়া আছে হচ্ছে 1.7 গুণ 10⁻⁸ ওহম মিটার। দেখো আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এরপর আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। কোনটা ফর্মুলা ইউজ করতে হবে? আর সমান রো এল বাই এ। দেখো আর সমান রো এল বাই এ, তাহলে এল সমান আর এ বাই হচ্ছে রো। এখন আর হচ্ছে 100 গুণ পাই ইন্টু 10⁻⁴, একবারে মান বসাই দিলাম আমি। আর হচ্ছে 1.7 গুণ 10⁻⁴, সরি -8। ওকে, এখন আমি ক্যালকুলেশন করে দেখি। ক্যালকুলেশন করলে তোমার মান আসবে হলো 3.14 গুণ 100 গুণ 10⁻⁴ এর স্কয়ার ভাগ 1.7 দিলাম গুণ 10⁻⁸। আমার মান আসছে তোমার 184.705, অর্থাৎ মান হবে 184.71 এত মিটার। আলটিমেটলি এটা আছে অ্যান্সার। গ নম্বরের অ্যান্সার হচ্ছে 184.71 মিটার। এতটুকু কি সবাই বুঝছো? আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে আমি ম্যাথটা সলভ করছি। আমি জাস্ট ডাটাগুলো তোমার এন্ট্রি নিছি আর কি, ডাটাগুলো বসাইছি, তারপরে ডাটার উপর ভিত্তি করে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের বোঝাচ্ছি যে কি কি দেওয়া থাকবে, কি কি জানা আছে, জানার উপর ভিত্তি করে আমাদের ফর্মুলাগুলো ইউজ করতে হবে। আর আমরা ফর্মুলাগুলো ইউজ করে আমরা দেখতে হবে যে কি চাইছে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে যে কি চাইছে, সেটার উপর ভিত্তি করে তোমার হচ্ছে ক্যালকুলেশনটা করতে হবে। আর একটা কথা বলে রাখি যে আমরা যখন ম্যাথ করব তখন যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলোর একক যেন আমরা মিটারে নিই, ঠিক আছে? আমাদের একক মিটারে নিতে হবে। যেগুলো দৈর্ঘ্য টাইপের যেগুলো আছে, মিটার যেগুলো সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার যাই থাকুক না কেন, আমরা মিটারে কনভার্ট করে নেবো, ঠিক আছে? এরপরে আসো আমরা কিন্তু গ নম্বর অ্যান্সার পেলাম আছে 184.71 মিটার, যেটা হচ্ছে তারের দৈর্ঘ্য, ঠিক আছে? এবারে আসো ঘ নম্বরে একটু জটিল টাইপের, তবুও খুব তাড়াতাড়ি আর কি বোঝানো হয়ে যাবে, তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবা। দেখো কি বলতেছে, উদ্দীপকের বর্তনীর প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ একই না ভিন্ন হবে তা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। আমি আবার বলতেছি, উদ্দীপকের বর্তনীর প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ একই না ভিন্ন হবে তা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। এর মানেটা কি? আমি সার্কিটটা প্রথমে আঁকি, তোমরা সার্কিট না আঁকলে বুঝতে পারবে না। আমি সার্কিটটা প্রথমে আঁকলাম, দেখো ভালো করে দেখবা সবাই, দেখো খুবই ভালোভাবে দেখবা। এটা R1, এটা R2 মানগুলো এখন লিখছি নে,
R4, এটা R3। দেখো মানে বলতেছে R1 এর ভিতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে R2 এর ভিতরে সেম পরিমাণ হবে কিনা, R3 এর ভিতরে হবে কিনা, R4 এর ভিতরেও সেম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে কিনা। অর্থাৎ আমাদের যে শর্টটা তোমার বার করতে বলেছে, এটা I1 সমান I2 সমান I3 I4, এটা আর হবে কি হবে না, এটা হবে কি হবে না সেটাই বলতেছে আর কি। ঠিক আছে, এই চারটা সমান হবে কি হবে না সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের কি I1 I2 I3 I4 বার করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে চারটা সমান কি চারটা ভিন্ন। এরপরে আসো, দেখো আমাদের এখানে 6 ভোল্ট দেওয়া আছে, এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে তোমার 50 ওহম, এটা হচ্ছে 100 ওহম, আবার কিন্তু এটা হচ্ছে 50 ওহম। আমরা কি জানি, দেখো V = IR, আমাদের প্রবাহিত হচ্ছে এই দিক থেকে এদিকে যাচ্ছে আর কি বিদ্যুৎ। ঠিক আছে, দেখো এই দিক থেকে এই পাশে যাচ্ছে বিদ্যুৎ, সার্কিটে প্রবাহিত হচ্ছে। এখন দেখো আমাদের মূল প্রবাহ কত, এই সার্কিটের মূল প্রবাহ হচ্ছে I। ঠিক আছে, যখন দেখবা যে কোন সার্কিটে একটা রোধ শ্রেণীতে সংযুক্ত আছে, তাহলে বুঝবা যে ওই রোধের ভিতর দিয়ে আমাদের I পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে I1 = I হবে। অর্থাৎ R1 রোধের জন্য যদি তড়িৎ প্রবাহ I হয়, সেই ক্ষেত্রে I1 সমান I হবে। অর্থাৎ মূল যে তড়িৎ প্রবাহ সেটা কিন্তু শ্রেণীতে যেটা যুক্ত থাকবে তার ভিতর দিয়ে প্রবাহিত হবে। এখন দেখো বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা কি R1 এর জন্য I = I1। ঠিক আছে, এবারে দেখো আমরা প্রথমে বলছিলাম যে V = IR, আমাদের V জানি, R টা আমরা এখান থেকে বার করতে পারবো, R ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা R ইকুইভ্যালেন্ট। তারপরে আমরা I কিন্তু বার করতে পারছি, I যখনই বার করতে পারবো তখন কি I1 কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো তাহলে আমরা বার করে ফেলি যে, দেখো আমাদের সার্কিট সলভ করার ক্ষেত্রে দেখতে হবে যে কোথায় আগে সমান্তরাল সমবায় আছে সেটা আগে সলভ করতে হবে, তারপরে শ্রেণীতে আসতে হবে। ঠিক আছে, যেহেতু এটা মিশ্র সার্কিট সেই ক্ষেত্রে আমাদের আগে সমান্তরাল সলভ করতে হবে, তারপরে শ্রেণী সলভ করতে হবে। দেখো R1 R2 R2 R4 R3, অর্থাৎ এই তিনটা কিন্তু আমাদের সমান্তরাল সমবায় আছে। ঠিক আছে, তাহলে কি হবে 1/RP, আমাদের যে ফর্মুলা 1/R2 যোগ 1/R3 যোগ 1/R4। দেখো এরপরে মানগুলো বসাও। ঠিক আছে, দেখো তিনটা মান কিন্তু বসাই দিলাম। এরপর আমাদের কি কাজ, এটা হচ্ছে আমাদের সলভ করতে হবে, অর্থাৎ লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 100, তাহলে এখানে 2 যোগ 2 যোগ 1, দেখো 5/100। তাহলে আমাদের 1/RP এর মান কত পাইছি, আমাদের কিন্তু 1/RP বার করতে বলা হয়নি, আমাদের 1/RP এটা ফর্মুলা, কিন্তু এটা ফর্মুলা কিন্তু এটাই। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, কিন্তু আমাদের বার করতে হবে আলটিমেটলি RP টা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, উল্টে দিলাম। ঠিক আছে, তাহলে RP যখন লিখলাম তখন 100 উপরে যাবে, নিচে 5 আসবে, তাহলে আলটিমেটলি 20 ওহম পেলাম। তাহলে RP এর মান আমরা কত পাচ্ছি, RP এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 20 ওহম। ঠিক আছে, RP এর মান আমরা কত পেয়ে গেলাম, 20 ওহম পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো RP এর মান আমরা যখন 20 ওহম পেয়ে যাচ্ছি, তাহলে দেখো এই তিনটা মিলে কি হয়েছে, এই তিনটা মিলে হয়ে গেল RP। এই তিনটা মিলে RP হয়েছে, আমি বুঝতে পারছি এই তিনটা মিলে কিন্তু RP হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি, দেখো যখন RP লিখে ফেললাম তখন RP হচ্ছে 20 ওহম, তখন আর কি এটা মুছে দিলে কোনো সমস্যা নাই। এটা কি বুঝতে পারছো, এই দেখো R1 আর RP কিন্তু আলটিমেটলি তোমার শ্রেণীতে যুক্ত আছে। দেখো তাহলে R ইকুইভ্যালেন্ট কত হবে, R ইকুইভ্যালেন্ট হবে R1 যোগ RP। তাহলে দেখো 100 R1 এর মান, RP এর মান হচ্ছে 20, তাহলে R ইকুইভ্যালেন্ট হচ্ছে 120 ওহম। R ইকুইভ্যালেন্ট কত, 120 ওহম। R ইকুইভ্যালেন্ট 120 ওহম। ঠিক আছে, তাহলে দেখো আমরা সহজেই কিন্তু আমরা V সমান R ইকুইভ্যালেন্ট লিখছিলাম, I R ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে I যদি আমরা বার করি,
তাহলে দেখো ভি বাই আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে দেখো ভি এর মান হচ্ছে 6 আর 120, তাহলে মান আসে 0.05 এত অ্যাম্পিয়ার। এর মান কত আসে? আই এর মান, মূল তড়িৎ প্রবাহের মান কত আসে তোমার? 0.05 অ্যাম্পিয়ার। এইটাই কিন্তু আমার আয়ন। আমি কিন্তু আগে বলছিলাম আয়ন সমান আই ইকুয়াল টু 0.05 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আয়ন পেয়ে গেছি, আয়ন কিন্তু পেয়ে গেলাম। আমার জায়গা স্বল্পতার কারণে আর কি তোমাদের মুছে মুছে করাইতে হচ্ছে। এরপরে দেখো এতটুকু মুছে দিলাম। এই যে আর1 কত পেয়ে গেছি? আয়ন এখানে দেখো 0.05 অ্যাম্পিয়ার, 0.05 অ্যাম্পিয়ার। এখন আমাদের বার করতে হবে, দেখো আমাদের আরেকটা জিনিস এখানে বোঝার আছে যে দেখো এটা ছিল R2 R4 R3। যখন বন্ধনীতে যখন রোধগুলো সমান্তরালে সংযুক্ত থাকবে তখন হচ্ছে দুইটা প্রান্ত যদি আমরা বিবেচনা করি এ এবং বি, সেই ক্ষেত্রে আমরা যদি দুইটা প্রান্ত এখানে যদি আমরা এ এবং বি বিবেচনা করি তাহলে কি হবে? এ এবং বি এর মধ্যবর্তী যে বিভব সেটা চেঞ্জ থাকবে সব রোধের ক্ষেত্রে। তাহলে এ এবং বি তিনটা রোধের ক্ষেত্রেই কিন্তু দুইটা প্রান্ত হচ্ছে এ এবং বি, সেই ক্ষেত্রে R2 R3 এবং R4 এর যে বিভব সেটা কি সমান, ঠিক আছে? যখন রোধগুলো সমান্তরালে সংযুক্ত থাকবে তখন বিভব কি সেম থাকবে, অর্থাৎ V2 V3 V4 এই তিনটা কি সেম হবে। R2 এর জন্য V2, R3 এর জন্য V3, R4 এর জন্য V4 এই তিনটা কি সেম হবে। তাহলে দেখো আমরা কিন্তু এই V2 V3 V4 এই তিনটা যেহেতু সমান, এই তিনটার মান কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি করতে হবে? তিনটার মান আগে বার করতে হবে। আমাদের তিনটার মান আগে কি করতে হবে? আমরা সবসময় কি করবো? আই এর মান আমরা যেহেতু বার করবো, I2 I3 I4 এর মান আমরা কি করতে চাচ্ছি? বার করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা সূত্র কি, যেহেতু আর দেওয়া আছে আমরা ভি তো বার করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের ভি সমান আই আর, এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে সব জায়গায়, সব জায়গায় এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। তাহলে আই সমান কি লিখতে পারি? ভি বাই আর। এখন যেহেতু তোমার ভোল্ট কি বলা যায় ভিন্ন, আর ভিন্ন, আয়ও কিন্তু ভিন্ন, ঠিক আছে? দেখো তাহলে আয়নের ক্ষেত্রে V1 বাই R1, ঠিক আছে? তাহলে I2 এর ক্ষেত্রে V2 বাই R2, তাহলে I3 এর ক্ষেত্রে V3 বাই I3, I4 এর ক্ষেত্রে V4 বাই I4, V4 বাই R4। তাহলে এই সূত্রগুলো আমাদের এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমাদের আই এর মানগুলো আমাদের বার করতে হবে। সেহেতু আমি এইগুলো লিখে নাও, আমি মুছে দিচ্ছি। এরপরে দেখো আমরা কি জানি? V1 সমান I1 R1। তাহলে I1 আমরা কত পাইছিলাম? 0.05। দেখো V1 আমরা কত পাচ্ছি? 0.05 গুণ 100 অর্থাৎ 5 ভোল্ট। তাহলে V1 কত পাইছি? 5 ভোল্ট। এটা কিন্তু মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? মানে R1 কি করেছে? 5 ভোল্ট খেয়ে ফেলছে। আমাদের টোটাল ছিল 6 ভোল্ট, R1 যদি খেয়ে ফেলে 5 ভোল্ট, তাহলে বাকি থাকলে কত? 1 ভোল্ট। সেই ক্ষেত্রে আমাদের V2 সমান V3 ইকুয়াল টু V4 সমান কত? 6 মাইনাস 5, 6 মাইনাস দেখো তোমার হচ্ছে V1, ঠিক আছে? তাহলে 6 মাইনাস 5 ইকুয়াল টু 1 ভোল্ট। দেখো V2 V3 V4 তিনটা কিন্তু সেম, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের টোটাল যে ভোল্ট ছিল 6, সে থেকে V1 বাদ দিতে হবে। তাহলে আমরা কি এই এ এবং বি প্রান্তের যে বিভব সেটা আমরা কিন্তু বার করতে পারবো। এখন দেখো আমাদের তিনটা এ এবং বি প্রান্ত যদি আমরা যেটা ধরে নিছি, সেক্ষেত্রে এ এবং বি প্রান্তের যে বিভব সেটা কিন্তু আমাদের কি 1 ভোল্ট, ঠিক আছে? তাহলে R2 এর জন্য 1 ভোল্ট, R3 এর জন্য 1 ভোল্ট, R4 এর জন্য 1 ভোল্ট। দেখো এখন দেখো তাহলে V2 V3
V4 এর জন্য কত পেয়েছি আমরা 1 ভোল্ট পেয়েছি। আমরা যেহেতু আর জানি ভি জানি, আমাদের ইজিলি কিন্তু আই বার করতে পারবো, ঠিক আছে। তাহলে I2 সমান V2 বাই R2। দেখো V2 মান হচ্ছে 1, R2 মান হচ্ছে 50, তাহলে কত হবে 0.02 এত ভোল্ট। আমরা I2 পেয়ে গেলাম। এইভাবে আমরা I2 কত পেয়েছিলাম, আমরা I2 পেয়েছিলাম 0.02 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার। এরপরে দেখো I3 আমরা কত পাচ্ছি, I3 দেখো V3 বাই R3, তাহলে কত হচ্ছে V3 মান 1, R3 মান হচ্ছে 50, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার, 0.02 অ্যাম্পিয়ার। এখন দেখো I4 সেম ভাবে বার করতে হবে, V4 বাই R4, তাহলে কত আসে দেখো 1/100, তাহলে 0.01 অ্যাম্পিয়ার। এখন দেখো আমাদের I1 ছিল 0.05 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার, I3 হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার, আবার I4 হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার। দেখো I1 আর I2 I3 I4 কিন্তু সেম না, বাকি সবগুলো কি ভিন্ন ভিন্ন, শুধু I2 আর I3 কি সেম, বাকিগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু চারটা কিন্তু সেম হয়নি, তাহলে কি ভিন্ন। তাহলে আমাদের চেয়েছে যে চারটা সেম হবে কি ভিন্ন হবে, আমাদের কি বলবে অ্যান্সার, চারটা ভিন্ন হবে। আশা করি সবাই বুঝতে পারছো সিকিউটা, আশা করি এই সিকিউটা বুঝতে পারছো, ঠিক আছে। আশা করি এই সিকিউটা তোমরা বুঝতে পারছো। আর সবাই ভালো থাকবা, আর দেখা হবে নেক্সট লেকচার 2 তে তোমাদের সিকিউ সলভ ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।